সেক্রেটারি আছেন, তো দেখলাম যে মন্ত্রণালয়ের বেশ প্রতিনিধি আছে। সো তারপর আমি আসলাম যে যেহেতু ওনাদেরকে আগে বলেছিলাম থাকবো। আর অভিবাসী নিয়ে যেটা সুলতান ভাই বলেছে, গতকালকেও স্পেশালি নারী অভিবাসীদের কেন্দ্রিক আলোচনাটা ফোকাস ছিল, বাট ওভারঅল বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল গতকালকেও বাধাবন এবং প্রথম আলোর যৌথ একটা আয়োজনে প্রথম আলোর অফিসে। তো সেখানে আমরা ডিসকাশনটা করেছে হয়তো পলিসি লেভেলের যারা, তারা অনেকে আজকে মাঠ পর্যায়ে যারা, তারাও সরাসরি কথা বলেছে। পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আমাদের কার্যক্রমে সবসময় সহযোগী, আইএলও এবং সুইজারল্যান্ডের এখানকার অ্যাম্বাসির একজন প্রতিনিধি আছে এবং তারা সম্ভবত আপনাদের সাথে একটা প্রজেক্টে কাজ অলরেডি সহযোগিতা করতেছে। সো তাদেরকেও ধন্যবাদ। আর আমি গতকালকেও বলেছিলাম যে আমার অভিজ্ঞতা থেকে যেটা মানে এই জায়গায় দায়িত্বের জায়গায় বসার পূর্বে আসলে যেভাবে বিষয়গুলো দেখেছি বা জেনেছি, এখন ভিতর থেকে আরেকভাবে দেখছি এবং জানছি। যেমন লাস্টে আপনারা মালয়েশিয়ার কথা বললেন, আমি দেখলাম মালয়েশিয়া 2008 সালে বন্ধ হয়ে যায়, আবার 16 সালে চালু হয় 8 বছর পরে, আবার 16 সালে চালু হয় 18 সালে, আবার উইদিন 2 ইয়ার্সের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। আবার আপনার 18 পরে আবার 22-এ একটা 21-এ চুক্তি হয়, 22-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়, আবার 24-এ কিন্তু বন্ধ। এখন পর্যন্ত বন্ধই আছে। আসিফ নজরুল স্যাররা বা ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ নজরুল স্যারের সাথে ব্যক্তিগত পরিচয় থাকার সুবাদে, বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা, উনি যেহেতু গভর্নমেন্টের একজন গুরুত্বপূর্ণ বলা চলে উপদেষ্টা ছিলেন, সে পলিটিক্যাল এবং অন্যান্য অনেক বিষয় দেখতেন, তো সেই সুবাদে এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে উনি ব্যক্তিগতভাবে আমার দেখা মতে চেয়েছিলেন যে এই সিন্ডিকেট না হোক। মালয়েশিয়ার সাথে আলাপ আলোচনা চালালো এবং মালয়েশিয়ার একেবারে টপ পর্যায়ের বলা চলে এখানে ভিজিট হলো, আমাদের এখান থেকে ওখানে ভিজিট হলো, বাট মার্কেট কিন্তু ওপেন হয় নাই। তো মালয়েশিয়া থেকে 10টা শর্ত দেওয়া হয়েছে, যেই শর্ত মেনে বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করে ওইটা যদি মেনে তালিকা করা হয়, 5 থেকে 7টা প্রতিষ্ঠান ব্যতীত কেউ তালিকায় আসবে না। তো এখানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন যেহেতু দায়িত্বে ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা তখন চিঠি চালাচালি করে কিংবা তৎপরতা চালিয়ে তারা বলেছে যে 7টা আমরা মানব না, আমরা 6টা মানব। তারপরেও 6টা শর্ত প্লাস 7টা শর্ত যারা কোয়ালিফাই করে, এরকমের 423টা তালিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়া পাঠানো হয়েছে। তাহলে দেখেন বাংলাদেশে এই যে এজেন্সি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে 3000, তার মধ্যে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া মিলিয়ে যেটা 6টা পর্যন্ত, সেখানে আছে 423টা। দেন আমরা মনে করতে পারি যে আসলে তাহলে এখানে 450 থেকে 500 লাইসেন্স আছে যারা মোটামুটি এই সেবাটা দেওয়ার জন্য কোয়ালিফাই, আর বাকিগুলো কিন্তু আসলে ডিসকোয়ালিফাই। কিন্তু তারপরেও তারা এই লাইসেন্সগুলো দেখা যায় একজনের নামে 3টা বা 2টা নিয়ে রাখছে, বিভিন্নভাবে কোনো মতে একটা লাইসেন্স বের করে রাখছে। এবং আমার ধারণা যে বিশেষ করে একটা তো হচ্ছে এই যারা এই 423টার মধ্যে আছে, তার বাইরেও আছে, তাদের মধ্যে কিছু লাইসেন্স এই আপনার স্ক্যাম কিংবা প্রতারণার সাথে ইনভলভ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেছি আমাদের কাছে কম্বোডিয়ার, তারপরে আপনার বিশেষ করে যেখানে অবস্থা খুব ভালো না, কম্বোডিয়ার ইকোনমি তো আমাদের চেয়ে খুব বেশি ভালো সেটা না, ওরা খুব রিচ কান্ট্রি সেটা না যে ওখানে গেলে কর্মসংস্থান, বাট দেখি কম্বোডিয়ার ফাইলের ব্যাপক তদবির, অনেকে বিভিন্ন পরিচিত লোকজন, পলিটিক্যাল জার্নালিস্ট, বিভিন্ন কমিউনিটি থেকে আসে, যেটি একটু ছেড়ে দেন যে আমাদের তো লোক গেলেই কর্মসংস্থান হবে। তো আমরা এখন আমাদের যে ওইপি সিস্টেম আছে, যেটা অনলাইন ওভারসিজ এমপ্লয়মেন্ট সিস্টেম, অনলাইনে, এটার মাধ্যমে প্লাস আমাদের দূতাবাস ভেরিফাই করে কিন্তু যাদেরকে অনুমোদন দেওয়ার দিয়ে থাকে। কিন্তু তারপরে এটা ঠিক যে গত 2 মাস প্লাস সময়ে আমি দায়িত্ব নিয়ে বসার পরেও আমি দেখেছি বিএমইটি থেকে কিছু ছাড়পত্র পেয়ে যায়, বাট সেটা আসলে প্রপার চেকিংটা কোনো কারণে হয় নাই। এই ধরনের ঘটনা আমি দেখেছি। আমরা এটা নিয়ে আলোচনা করেছি মন্ত্রী পর্যায়ে, আমাদের এখানে যেহেতু যারা ইনভলভ তাদের সহ, এখানে নিউ সচিব অ্যাপয়েন্টেড হচ্ছে কিছুদিন আগে, আমরা এটা বন্ধ করতে চাই।
তারপর আমাদের যে ওয়েজার্নার্স বোর্ডের ডিজি উনি তো এখানে আছেন, বিএমইটির ডিজিও নতুন হয়েছে, ওনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই দায় এবং এই অপবাদ আমরা নিতে চাই না। আপনি বলছেন যে আমরা একটা ইয়ং মানুষ, আমাদেরকে তো রাজনীতি করতে হবে, হ্যাঁ, তো সামনে তো আবার জনগণের কাতারে দাঁড়াতে হবে, তখন তো জনগণ বলবে ভাই তুমি দায়িত্ব ছিল, এই একই কাজ হয়েছে। তো আগে বিএমইটির রেগুলার যে কার্ড আপনার সবকিছু কমপ্লিট করার পরেও ওখান থেকে বের করতে 5,000, 7,000, 10,000 টাকা দিতে হয়, এখনো টুকটাক হচ্ছে। তাহলে এটা তো আমাদের দায়। যদি আমরা বলি যে আমরা জানি না বা আমরা বন্ধ করতে পারতেছি না, তাহলে তো সেটা ব্যর্থতা। যদি না পারি তাহলে আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। এবং অবশ্যই যেটা আমরা প্রথমে তো একটু বুঝতে হয় আসলে এখানের কাজটা কি, সেটাই আমরা যদি মনে করি যে আমি ব্যর্থ হচ্ছি, তাহলে বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে আমি বলে দেব যে আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ, আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু এখানে থেকে আমি কাজ করতে পারি যদি আমরা না করি। এটা আমি ইতিমধ্যে মনস্থির করেছি, আমি সমস্যাগুলো ফাইন্ড আউট করেছি এবং আমি এটা জনপ্রশাসন আমাদের যে আপনার প্রতিমন্ত্রী ওনাকে বলেছিলাম, আমার ব্যক্তিগত কোনো চয়েস নেই যে এই কর্মকর্তাকে আমার এই জায়গায় দিতে হবে। আপনারা কিছু ইফিসিয়েন্ট এবং অনেস্ট অফিসার দেন, কারণ আমাদের এই মন্ত্রণালয়ের এই 2-3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ, বিএমইটি, ওয়েজার্নার্স বোর্ড, এরকম জায়গাগুলো। আমি কিছু আগে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কথা বলছে, আমাদের 104টা আছে, আরো 50টা হবে, আরো বোধহয় 40টা হবে। এটা মনে হচ্ছে যে গভর্নমেন্টের আসলে ওই যে অনেকে ক্রেডিট নেওয়ার জন্য একজন এমপি কিংবা একজন সচিব, হাই লেভেলের মানে সরকারি কর্মকর্তা তার এলাকায় একটা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানটা ওখানে প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যাচাই বাছাই করে না। প্রকৃত অর্থে 110টা ট্রেনিং সেন্টার থাকলেও অনেক জায়গায় ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং করানোর লোক নেই, কিন্তু ওখানে হচ্ছে। আবার এই যে সংসদ অধিবেশন হয়েছে, আমাদের অনেক এমপি ডিউ লেটার পাঠিয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে এগুলো যদি যাচাই করা হয় তার ওখানে এই ট্রেনিং সেন্টারের দরকার নাই, কারণ উপজেলা পর্যায়ে এত লোক এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার মতো লোক নাই। তারপরেও দেখা যায় আমাদের অনেকে পলিটিক্যাল বিবেচনা, বিভিন্ন তদবির, সুপারিশ ক্ষেত্রে দিতে হয়, যাই হোক সেটা হবে। কিন্তু আমরা এখন চেষ্টা করতেছি যে যেইগুলোতে চাহিদা আছে, যেই ট্রেনিং সেন্টারগুলোতে, সেটাকে আরো সুসজ্জিত করে সেটার ফ্যাসিলিটি আরো বাড়িয়ে আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আছে। আমরা ওনার সাথে 4টা মিটিং করেছিলাম এই বৈদেশিক কর্মসংস্থান নিয়ে, সেখান থেকে বেশ কিছু আলাপ আলোচনা, পর্যালোচনা আছে যেগুলো আমরা একটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। যেমন মিডল ইস্টের এই ফেব্রুয়ারির যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা প্রায় অনলাইনে অ্যাম্বাসেডর সহ আমাদের যারা আছে তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জয়েন্টলি মিটিং করে আমাদের লোকজনের যাওয়ার গতি কমতেছে কতটুকু, কোথায় কি সম্ভাবনা, সংকট তৈরি হচ্ছে, নতুন বাজারের প্রতি একটা আবার দৃষ্টি রাখা। কারণ এটাও একটা বাস্তবতা, আমরা যতই বলি এটা ঠিক যে আমাদের যারা প্রবাসী যাবে তাদের মর্যাদা, তাদের অধিকারের প্রশ্নে যেমন আমরা একদিকে শক্ত এবং দৃঢ় একটা অবস্থানে থাকা দরকার, আবার একই সাথে এটাও ঠিক যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যদি আপনি কর্মসংস্থান না করতে পারেন, সেটা দেশে কিংবা বিদেশে, তাহলে আবার এখানে একটা নৈরাজ্য কিন্তু তৈরি হবে, মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় বলেন, অপরাধ প্রবণতা বলেন, নানান ধরনের একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। কাজে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে একটা কর্মসংস্থানের কথা ভাবতে হয়, যার ফলে আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি যে আমরা আনস্কিল না, স্কিল ম্যান পাওয়ার পাঠানো। এখন আমাদের এই টিটিসি গুলোতে প্রায় 58টা ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, তার মধ্যে হয়তো 104টা প্রতিষ্ঠানের সবগুলোতে একরকমের সুযোগ সুবিধা নাই, বাট আমরা এটা চিহ্নিত করে অলরেডি ডিজিকে গতকালকেই বলেছি যেখানে যে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আপনারা আমাদেরকে জানান, আমরা এই বাজেটে আমরা অর্থ চাবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা লাস্ট ইয়ার আপনার 30 বিলিয়ন প্লাস আপনার রেমিটেন্স আর্ন করেছে, দেশকে দিয়েছে, কিন্তু এই মন্ত্রণালয়ের বাজেট, সরকারি বাজেটটা ফিউ। তো এই বাজেট যদি প্রয়োজন হয় আমরা চাবো, আশা করি সরকার বাড়াবে, কারণ আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী দুটো জায়গায় খুব বড় ধরনের একটা ওনার কি বলবেন একটা আগ্রহ এবং চেষ্টা আছে। একটা হচ্ছে শিক্ষা খাত নিয়ে, আর একটা হচ্ছে কর্মসংস্থান নিয়ে, বিশেষ করে তরুণদের বিষয়ে খুব কনসার্ন যে আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটাকে কাজে লাগানোর জন্য এখনই মোক্ষম সময়। সেক্ষেত্রে দেখা যায় পলিসি গ্রহণে, বাস্তবায়নে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আশা করি যে আমরা এখান থেকে ভালো কিছু অন্তত দিয়ে যেতে পারবো, সেই চেষ্টাটি করে যাচ্ছি। এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে আমি প্রথমবারের মতো, যেহেতু আমাদের প্রথম 2 মাসে আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় যেই আপনার স্পিরিট নিয়ে আসলে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, রাষ্ট্রের সংস্কার, বাংলাদেশকে
একটা নতুন দিকে পরিচালিত করা, নতুনভাবে গড়ে তোলা, একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তার অংশ হিসেবে যে আমাদের বেশ একটা বড় ধরনের সংস্কার আলোচনা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। তার 131টি অধ্যাদেশের মধ্যে 90টি আপনারা জানেন আইন পাশ হয়েছে, কারণ সুলতান ভাইয়ের আছে শ্রম আইন পাশ হয়েছে, অভিবাসী আইন পাশ হয়েছে, যেগুলো আমি উত্থাপন করেছিলাম। এই আইনগুলো পাশ হওয়ার জন্য সংসদ চলেছে, কখনো ডে লং, কখনো বিকালবেলা, আবার অর্ধেক সময় মন্ত্রণালয় কাটিয়েছিলাম, যার ফলে আমরা যে একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছি ওইখানে খুব বেশি সময় দিতে পারি। মানুষ ক্ষুব্ধ। আমি আজকে চিন্তা করছি যে আর কি সন্ধ্যায় একটু এলাকায় যাব, কালকে একদিন ওপেন ডেতে সময় দেবো, ক্লোজ ডে দিয়ে আবার ঢাকা ব্যাক করব। তো এই কারণে আমরা হয়তো এই 2 মাসে হয়তো অনেকের প্রত্যাশা যে একটু দৃশ্যমান আর একটু সেবা কিছু আমরা পরিবর্তন আনতে পারতাম, সেটা হয়তো আপনাদের চাহিদা মতো নাও হতে পারে, বাট আমরা উই আর ট্রাইং। তো আমি সর্বশেষ যেই কথাগুলো বলে শেষ করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, স্টুডেন্ট লিডার হিসেবে এবং বাংলাদেশের একেবারে ক্রাইসিস মোমেন্টে ছাত্র নেতা হলেও জাতীয় পর্যায়ের সমস্যা নিয়ে ডিল করেছি, কথা বলেছি, যার ফলে আমি এই আমাদের প্রবাসীদের সমস্যাটা সম্পর্কে খুব ভালোভাবে জানি। কারণ আমি ওই প্রবাসীদের এই দায়িত্ব নেওয়ার আগে থেকে একটা সংগঠনের সাথে কানেক্টেড, প্রবাসী অধিকার পরিষদ নামে, এবং অনলাইনে আমি প্রচুর রাতে মিটিং করতাম, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও। আমি দেখেছি যে কমন কিছু সমস্যা, এবং আমার মনে হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করতে পারলে তারা বেজায় খুশি, আমরা সরকারের একটা বড় ধরনের বাহবা পাই। যেমন নাম্বার 1 হচ্ছে এইখান থেকে যাওয়ার সময় একটা পাসপোর্ট করার জন্য দালাল ধরা, সময় মতো পাসপোর্ট না পাওয়া, তারপরে এই ভিসা আপনার ট্রেডিং এর কথা আসছে। এখানে আমরা 2টা বিষয় দেখেছি। দেখেন, একদিকে যেমন এটা ঠিক কিছু ভালো ভালো কোম্পানি, যেটা আমাদের আরএমজি আপনার যেমন আপনার বিশেষ করে যারা বায়ার, তারাও যেমন কিছু প্রতিষ্ঠানকে মানসম্মতভাবে তার শ্রমিকদের জীবন মানের ক্ষেত্রেও তারা একটু প্রেসার দিয়ে যায়, তারা একটা লাভের অংশ শেয়ার করে। এরকম কিছু ভালো প্রতিষ্ঠান, সেটা ওয়ালমার্ট কিংবা এই ধরনের ধরেন আরো HMM, এরকম আরো যে সমস্ত কোম্পানিগুলো আছে, ওরা যেমন এই বিষয়টা মানে, সব কোম্পানি তো এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না। তো আমি দেখলাম যে কিছু কোম্পানি আপনার তারা বিমান খরচ, তারপরে কর্মীদের থাকার ব্যবস্থা, যাওয়ার খরচ এটা দিয়ে থাকে, আবার অনেকে দিতে চায় না, কিংবা অনেকে দেওয়ার রুলস থাকলেও আমরা তাদেরকে পথটা দেখেছি যে ওইটা দেওয়া লাগবে না, বরং ভিসা কিছু দিলে আমরা তোমারে কিছু টাকা পয়সা দিতে পারবো। এইভাবে আমরা আসলে তাদেরকে একটা কি বলবেন নতুন প্র্যাকটিসে নিয়ে আসছি, যার ফলে এখন পরিস্থিতি এমন, এখন আবার যারা বিশেষ করে ভালো বড় ফার্ম আছে, তারা কিন্তু অনেকে ভিসা আনার ক্ষেত্রে তারা একটু লবিং তদবির করে আনে, সেই ক্ষেত্রে তাদের কিছু ইনভেস্ট আমার মনে হচ্ছে যে ওখানে থাকে। তো কিছু আগে একজনে থাইল্যান্ড গেছে, সে বলছে যে থাইল্যান্ডে আমি একটা 5 স্টার রেস্টুরেন্টের HR এর হেড ছিলাম, সো আমি এখন বাংলাদেশে ব্যবসা করে আমি ওখানে এই যে থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধের ফলে ওখানে যে একটা শ্রম বাজার আছে, এইটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো তাহলে ভাই আমি এখান থেকে যাব এইটার জন্য যে আমি ওখানে আমার হাই লেভেলের 2-4 জনের সাথে মিটিং করবো, ওদেরকে একটা ডিনারের দাওয়াত দেবো, সেই খরচটা তো আপনার মন্ত্রণালয় দিবে না, সেই খরচটা তো আমার করতে হচ্ছে। তো আমি যে ভিসায় অনেক ক্ষেত্রে কেন আমার একটু পয়সা নেয়, সেটা এটা একটা রিজন। আপনার এমবাসিতে তো ওই বাজেট নাই যে আপনার অ্যাম্বাসেডর আপনার ডেকে ওই প্রতিষ্ঠানকে তাকে নিয়ে আপনার একটা ডিনার করবে বা তার সাথে একটা লবিং তদবির করবে। এমবাসি রেগুলার ডিপ্লোমেসির মধ্যে থাকে। তো এইটা দেখলাম যে কিছুটা বাস্তবতা। তো সেই জায়গা থেকে হয়তো ভিসার খরচ রাতারাতি আমরা একেবারেই ক্লোজ করতে পারবো না, তবে আমাদের যে আমরা একটা স্ট্যান্ডার্ড খরচ নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা একটা খসড়া বোধহয় মিটিংয়ে নির্ধারণ করা হচ্ছে যে কোন দেশে গেলে কিরকম খরচ আসতে পারে। গতকালকে আমরা যেটা বলেছি সেটা একটা প্লাস মাইনাস হতে পারে, কিছু কম বেশি, কিন্তু খুব বেশি হবে না। যেমন আপনার ওইটা ছাড়াও আপনি ধরেন সিঙ্গাপুরের মতো একটা ভালো কান্ট্রি, সুলতান ভাইয়ের এক্সাম্পলের কথা হলো, সিঙ্গাপুরে যাচ্ছে যে 15-16 লাখ টাকা খরচ করে, এইখানে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না, কারণ সিঙ্গাপুর হচ্ছে 6টা আপনার ট্রেনিং ইনস্টিটিউটকে অথরাইজ করেছে, তারা কিন্তু এই ফিটা অকারণেই নেয় অতিরিক্ত। আমরা যদি সিঙ্গাপুরের অ্যাম্বাসেডরের সাথে আলাপ করার পরে ওনাকে বলেছি যে আমাদের সরকারি কিছু ট্রেনিং সেন্টারকে যদি তোমরা ইনক্লুড করো তাহলে আর এই অতিরিক্ত খরচটা আমাদের হয় না। তো সেই জায়গা থেকে ওরা বলছে যে চেষ্টা করবে দুটো, বাট ওদের অনেক রুলস রেগুলেশন। তো দেখেন, ওই টাকাটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নাই। এইরকমের যেমন G2G কিছু জায়গায় কর্মী যাচ্ছে, ব্রুনাই, কোরিয়া, এখন বলতে গেলে সেখানেও আসলে আর আমাদের দেশের এখন তো আমিও তো এই দেশেরই নাগরিক, আমরা তো চান্স পাইলেই ফাঁক ফকর দিয়ে আসলে সবাই চলে যেতে চাই। যেটা সুলতান ভাই বলেছে, আপনি ঢাকা মেডিকেলে
আইসিইউর প্রয়োজন কিংবা একটা অপারেশনের ডেট প্রয়োজন, একজন নাগরিক সাধারণ মানুষ সে পাবে, একটু ডিলে হবে। সুলতান ভাই যদি পরিচয় দেয় ওনার ফোন দিয়া, উনি একটু প্রিভিলেজ পেতে পারে, আমি ফোন দিলে আমি একটু প্রিভিলেজ হবো। এটা তো এই দেশের একটা সিস্টেম হয়ে গেছে। তো এখন প্রধানমন্ত্রী প্রোটোকল ছাড়া মুভমেন্ট করেন, চেষ্টা করছেন এই সিস্টেম ব্রেক করার জন্য, বিভিন্ন জায়গায় বলছেন, এবং আমরা দেখছি ইন্টারনাল অনেক মিটিংয়েও বলেছেন যে আমার দলের লোককে এত প্রাধান্য দেওয়ার দরকার নাই, সরকার আলাদা, সুতরাং সরকারের মতোই চলবে। এমনকি ক্যাবিনেটের মিটিংয়ে দু একজন মন্ত্রী দেখেছি আমি, কিছু মানে পলিটিক্যাল ইস্যু যেটা উঠালে উনি এটা বলে এটা দলীয় ফোরামে আপনারা আলোচনা করবেন, এটা এই ফোরামের না। তার যে একটা উদার দৃষ্টিভঙ্গি যেটা আমি দেখেছি যে এই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনগুলোতে হয় নাই, বিরোধী দলের নেতার বাসায় যাওয়া, এবং বিশেষ করে তারপরে তার থার্ড বিরোধী দল তার বাসায় যাওয়া, এবং আপনার এই পার্লামেন্টের গত 2 মাসে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বাট বিপরীত দিকে যদি আবার আমরা দেখি যে সরকার যাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে সেই বিরোধী দলের যে আচরণ, টু বি অনেস্ট সোশ্যাল মিডিয়াকে টক্সিক করে ফেলছে এরা। সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, ঢুকলে এর চেয়ে অসামাজিক জায়গা নাই। কারণ হচ্ছে যাকে যা বলতে পারে না তাকে তাই বলে, যা বলে তার কোনো তথ্য নেই, মানে একেবারে মন করা ভিত্তির। আপনাকে ভালো লাগলো না, আপনাকে চোর, ডাকাত, ধর্ষণকারী, লুটপাটকারী সব বানাই দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে কিছু জায়গায় আমি একটু ওনার পাশে দাঁড়ালাম একটু কথা বলার জন্য, কি খবর আপনার নাকি বড় বিনিয়োগের টেলিভিশন আসতেছে? একটা অখ্যাত পোর্টাল দেখলাম কি আজকাল না যেন কি, সে একটা নিউজ করছে প্রতিমন্ত্রী হয়ে 300 কোটি টাকা বিনিয়োগে ভিপিনুর টেলিভিশন আনলেন। ভাই 300 কোটি টাকা হইতেও তো অন্তত কয়েক বছর সময় লাগে যদি কেউ এমপি মন্ত্রী হিসেবেও কামাই করে। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলতেছিল। তো এই ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা শুধু আমি না, অনেক মন্ত্রীরা, এমনকি আপনি দেখেছেন যে ভোলাতে প্রধানমন্ত্রীর মানে মেয়ে, একটি ইয়াং মেয়ে, সে বিভিন্ন জায়গায় সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে এনগেজ করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে, বিভিন্ন মানুষের সাথে মিশছে, এবং স্বাভাবিকভাবেই একজন বাবা হিসেবে প্রধানমন্ত্রী তার দেখছেন আপনার মানে রাষ্ট্রীয় কাজের পাশাপাশি কিছু সিলেটে যে একটা ছবি খুব সোশ্যাল মিডিয়াতে প্রচারিত, ইতিবাচক বা প্রশংসিত হয়েছে, তো ওয়াইফের ছাতাটা সে ধরেছে। তো স্বাভাবিকভাবে সে রাষ্ট্রের প্রধান ছাড়াও একজন পরিবারের যে সদস্য, পরিবারের প্রতি তার দায়বদ্ধতা সেটা সে দেখিয়েছেন। সে আগে তার মেয়ে সহ একটা সিনেমা দেখতে গিয়েছেন, সেইটাকে নিয়ে আমি দেখলাম যে আমাদের এই বিরোধী দলের কর্মী, মহিলা কর্মী কি যে ভাষায় লিখেছে এটা বলার যোগ্য না। তারপরে আমি বললাম ওইটা না, আরো একটা দেখেছি আমাদের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা উবায়েদ, তাকে একটা পোস্ট দিচ্ছে যে আগে ছিল সংসদে নর্তকী মমতাজ, এখন এই যে মানে তার ছবিতে এই ভাষা, তাকে পরে ডিজিটাল 54 ধারায় বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, তাকে যদিও জামিন দেওয়া হয়েছে দ্রুত। বাট সেটা নিয়ে দেখলাম একটা পলিটিক্যাল পোলারাইজেশন বিরোধী দলের লোকেরা করার চেষ্টা করেছে। বাট আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা বলি, একটা সুন্দর সুস্থ চিন্তার কথা বলি, সেই পরিবর্তনটা যদি আমাদের মনের মধ্যে থেকে না হয় তাহলে আসলে এই দেশের পরিবর্তনটা কিভাবে হবে? যে সুলতান ভাই বলেছে ঢাকা মেডিকেলের ডাইরেক্টর কিংবা অন্য স্টাফ তাদেরকে ফিল করতে হবে যে আমি ঢাকা মেডিকেল থেকে পড়ে আজকে আমার টাইটেল এফসিপিএস, এফআরসিএস কিংবা একজন বড় ডাক্তার। সো আমার আগে প্রায়োরিটি হচ্ছে আমি সরকারি মেডিকেলে পড়েছি, আমার দেশের নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে সেবা দেওয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, পাবলিকের টাকায়, জনগণের টাকায় পড়েছি, যেই কারণে আমার মনে হয়েছে যে আমার এই দেশকে, এই সমাজকে কিছু দেওয়ার আছে। সেই দায়বদ্ধতা থেকে ছাত্রদের নিয়ে আন্দোলন করেছি, এবং ছাত্র রাজনীতির যে একটা দীর্ঘদিনের ট্রেডিশন বা লিগ্যাসি ছিল, বাংলাদেশ বা জাতীয় সংকটে লিড দেওয়া, আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই পরিবর্তনটা ঘটিয়েছি জাতির স্বার্থে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে এই নৈতিক দায়বদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু দায়বদ্ধতা থাকতে হবে। আমি আমার অফিসের আপনার যারা স্টাফ আছে, ওই যে বলছেন যে লিফটের কর্নারে এসে তার সাথে, এটা শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন না, আমরা খোলামেলা বলতেছি, এমন কোন বাংলাদেশের দপ্তর আছে, এমন কোন সেক্টর আছে যে যেখানে ঘুষ, দুর্নীতি, অনিয়ম নাই, যেটা রাতারাতি বন্ধ হবে না, বাট বন্ধ করার চেষ্টাটা করতে হবে। সেই ক্ষেত্রে সরকার এই বিষয়ে খুব হার্ডলাইনে, আপনারা বিশ্বাস করবেন কিনা, প্রথম মিটিংয়ে প্রধানমন্ত্রী বলে দিয়েছে, দেখেন আমরা কিন্তু আগে থেকে অনেক প্রোপাগান্ডার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে বা হচ্ছে, সুতরাং আপনারা কেয়ারফুল থাকবেন। ইটস ট্রু যে আপনাদের অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, আপনাদের অনেক কর্মী 17 বছর নানানভাবে ভিকটিম ছিল, বাট এমন কিছু করা যাবে না যেটাতে আমরা বিতর্কিত হই, আমরা প্রশ্নবিদ্ধ হই, আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে কিন্তু চেয়ার
জায়গায় সে থাকবে না। ওই জায়গা থেকে মন্ত্রীরা ভিতরে ভিতরে কিন্তু একটু তটস্থ আছে যে কার চেয়ার কোন সময় চলে যায়, ওই এই চাপটা নিয়ে কাজ করতেছে এবং যার যার অফিসও সেইভাবে মুভ করতেছে। তো আমার মনে হয় অন্তত অনেকখানি পরিবর্তন আমরা করতে পারবো যদি 5 বছর এই সরকার স্মুথলি গভর্নমেন্ট রান করতে পারে, এবং আমার ধারণা করবে 5 বছর না, আমার ধারণা অন্তত এই তারেক রহমানের নেতৃত্বে আগামী 10 ইয়ার্স নির্বাচনের মাধ্যমেই যদি আমরা 5 ইয়ার্স ভালো করি, নেক্সট 5 ইয়ার্স তো এই গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া সম্ভব। কারণ অল্টারনেটিভ বাংলাদেশে যারা আছে তারা ওই পশ্চিমবঙ্গের পরিস্থিতি থেকে বুঝতেছেন। এই যদি এখানে পাওয়ারে আসে, এই যে একটা মমতার পতনের পর তো দেখতেছেন ওইখানে কি অবস্থা, সো এইখানে তো তাই হবে। ইদানিং একটা সমস্যা দেখেন, যদি এটা এটা রিলেটেড না, বাট কিছু কথা বললাম যে এখানে অনগোয়িং ইস্যু, যে বিভিন্ন যে 5ই আগস্টের পরে ছাত্র রাজনীতি বন্ধের একটা আওয়াজ উঠছিল। খোঁজ দিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম এগুলো হচ্ছে আপনার এই মানে শিবিরের একটা কি বলবেন একটা আইডিয়া, সাধারণ শিক্ষার্থী নামে কিংবা সাধারণ শিক্ষার্থীদের সংগঠনের নামে, যেটা আবার আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরিচিত মুখ ওই ছাত্রনেতা আমাদের একজন আব্দুল কাদের, সে বলেছিল যে 5ই আগস্টের পরে কিভাবে বিভিন্ন হলগুলোতে শিবিরের ছেলেরা মানে ইনফ্লুয়েন্স করে দখল করেছে, নিয়ন্ত্রণ নিয়েছে। গতকালকে দেখলাম কোন জায়গায় জানি রাতে সেম দাবিতে উঠতেছিল। কারণ যদি রাজনীতিটা প্রকাশ্য ছাত্র রাজনীতি বন্ধ থাকে, তাদের হিডেন রাজনীতি তো চলে, ওইটি আপনি ধরতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগের এই রকমের পিরিয়ডে আপনি দেখেছেন তাদের মধ্যে থেকে কিভাবে তারা সার্ভাইভ করেছে, এবং আপনার যখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে খোলস বদলে তারা দাঁড়িয়ে গেছে। সো এই আমাদের একটা স্বচ্ছ রাজনীতির জন্য সচেতন নাগরিক হিসেবে আমাদের বোধহয় এই আমরা গুপ্ত রাজনীতি বলি, হিডেন রাজনীতি বলি, এর বিরুদ্ধে আমাদের একটা অবস্থান থাকা দরকার। আর আজকের যে বিষয় আমাদের আলোচনা ছিল, ইতিমধ্যেই আলোচনা উঠে এসেছে, যেটা আমাদের দু একজন বক্তা বলেছে, স্বাভাবিকভাবেই এই ধরনের আলোচনা থেকে আমরা যে আইডিয়াগুলো শুনি সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। সেখানে মালয়েশিয়ার বিষয়ে আমি আপনার সাথে যেটা বলবো যে এখনকার বাস্তবতা, মার্কেট বন্ধ আছে। আমরা যদি সিন্ডিকেট বলবেন না, ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম বলবেন, যাই বলেন, তাদের কন্ডিশনে যদি আমরা এগ্রি না করি, তাহলে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে। তবে আমরা একটা জিনিস, আমাদের মন্ত্রী কিছু আগে মিটিং করেছে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি, তোমাদের কন্ডিশনে যে 423টা লাইসেন্স আমরা এখানে দিয়েছি সবার জন্য ওপেন করে দাও, কারণ ওই কন্ডিশনে তারা পাস করেছে। এইটা নিয়েই এখনো আমাদের দেন দরবার চলতেছে, জানি না এটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে, একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, উপস্থাপক ভাই বলেছে সুদানের কথা, আরো কোন কোন দেশের কথা, যে কিরগিস্তান, যে সমস্ত দেশে স্ক্যাম বা এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটে, সেখানে কেন আমরা ভিসার ক্ষেত্রে অ্যাপ্রুভাল দিয়ে থাকবো। যেমন লিবিয়ার 2 পক্ষ শাসন করে, সেখানে আমাদের লিবিয়াতে কিন্তু আগে অনেক ডাক্তার যেত, তো এখন অফিসিয়ালি এমবাসির মাধ্যমে কিছুদিন আগে আমাদের কয়েকজন ডাক্তারের চাহিদা তারা প্রকাশ করেছে। এই ধরনের অফিসিয়াল ভেরিফিকেশন হলে কিছু জায়গায় যদি একজনের ভিসা নিয়ে আসে, তখন আমরা ছাড় দেওয়ার জন্য বলি। বাট এটাকে এখন তো প্রযুক্তি যেমন সুবিধা দিয়েছে, অসুবিধাও দিয়েছে, নানা ধরনের ফেক ডকুমেন্ট তৈরি করেও মানুষকে বিপদে ফেলে। সেক্ষেত্রে ওনারা চেষ্টা করে যতদূর সম্ভব ভেরিফাই করে আপনার এটার সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে। আর আপনারা জানেন যে প্রবাসীদের এখন যে ওইপি সিস্টেমের কারণে অনেক কাজ অনলাইনে করা যায়, যে নিজে ডিভাইস বুঝে সে কিন্তু নিজেরটা চাইলে নিজে অনেক প্রসেস করতে পারে। আর এজেন্সিগুলোর ক্ষেত্রে আমরা ভাবছি যে এই প্রতারণা বন্ধে কিংবা অনিয়ম বন্ধে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, আমাদের আইন এবং বিধিতে আছে গ্রেডিং করা। যদি তাদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা একটা গ্রেডিং করি, তাহলে মানুষও বুঝতে পারবে যে এই কোম্পানিগুলো ভালো, তার মাধ্যমে সুবিধা পেতে পারে। দ্বিতীয়ত, আমরা আমাদের একজন বলেছে যে আমরা এখান থেকে এত কাজ করে, এত সেবা আছে, সুযোগ আছে, আমি দেখেছি এগুলা 70% প্রবাসী জানে না। টিটিসি মিরপুরে ভিজিট করতে গিয়ে আমি বলেছিলাম যে আপনারা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, 80% জানে না। সেকেন্ড হচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে আপনারা অনেকে বিএমইটি কার্ড করে যান না, 3000 টাকা দেওয়া লাগবে এই কারণে, এয়ারপোর্টে বডি কন্ট্যাক্ট করে যান 10,000 টাকা দিয়ে। তো এটা হচ্ছে, এইটা করলে যে ফেসিলিটিস, ধর আপনি ইনস্ট্যান্টলি যদি কেউ ধরেন মারা যায়, 35,000 টাকা ইনস্ট্যান্ট দাফন কাফনের জন্য পায়, 3 লাখ টাকা আপনার আরো পায়, 10 লাখ টাকা পায় বিমার, মোট 13,35,000 টাকা পায় যদি কেউ মারা যায়। জীবিত যদি কেউ অসুস্থ ফেরত আসে, সেও কিন্তু এইভাবে তার বিমার টাকা অনুযায়ী একটা হেল্প পায়।
এবং আমরা যেটা এখন বিশেষ করে গতকালকের আলোচনায় আপনার উঠে আসছে, যেটা যারা একটু ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়, কিডনি ফেইলিওর কিংবা নানা জটিলতায়, এদের সহায়তার রেঞ্জটা আরেকটু বাড়ানো, এটা নিয়ে আমরা কাজ করব। এবং বিশেষ করে নারী কর্মীদের, কারণ নারী কর্মীদের এমন পরিস্থিতি তৈরি হয়, মিডল ইস্টে যারা যায়, যদিও এখন এটা কমেছে, ওই যে বিভিন্ন দেশে আমাদের মন্ত্রণালয়ের লিগ্যাল ফার্ম আপনার থাকার ফলে বা লিগ্যাল ফার্মের সাথে কানেক্টিভিটি থাকার ফলে আমরা ক্ষতিপূরণ দাবি করতে পারি। তো এখন কিছুটা কমেছে, তারপরেও যারা আসে দেখা যায় অনেকে প্রেগনেন্সির ইস্যু নিয়ে আসে, শারীরিকভাবে বিধ্বস্ত, মানসিকভাবে, তাদেরকে আসলে রিইন্টিগ্রেশন করার জন্য একটা প্রকল্প আমাদের এখানে আছে রেইস, কিন্তু আমি মনে করি এখান থেকে যে সাপোর্টটা দেওয়া হয় এটা আসলে পর্যাপ্ত না। সেক্ষেত্রে আমরা একটু ব্রডার স্কেলে একটা ভালো সহায়তা যেন সে নিজে দাঁড়াতে পারে, সাপোর্ট করার কথা, এটা নিয়ে আমরা ভাববো। সর্বশেষ আপনাদের সকলকে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, প্রায় অর্ধবেলা এখানে অনেকের কথা শুনেছেন, নিজেরা বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। পলিসি লেভেল থেকে যারা মতামত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা মানে জনগণের সমস্যা বুঝতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, এই কারণেই কিন্তু এই ধরনের প্রোগ্রামে আমার পার্টিসিপেশন। গতকালকেও অংশগ্রহণ করেছিলাম। তো দুটো প্রোগ্রাম থেকে অনেক কিছু শুনেছি, অনেক কিছু উপলব্ধি করেছি। এখন নীতি নির্ধারকের জায়গা থেকে এইটার বাস্তবায়নে কিছু কাজ করা, আশা করি আপনারা তার প্রতিফলন খুব শীঘ্রই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।